Hello Kolkata, live with eminent recruitment strategic consultant and the founder of Recruitment Mantra, অর্ঘ্য সরকার। অর্ঘ্যদা, প্রথমেই ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনার কাছে সুন্দর ইন্টারাকশন। আজকের টপিকটা একটু অন্যরকম। আমাদের উদ্দেশ্য হচ্ছে দর্শকদের অবগত করবার জন্য ফ্রড ইন রিক্রুটমেন্ট সেক্টর। তো যদি প্লিজ বলেন কিভাবে একটা মানুষ নিজেকে বিপদ থেকে বাঁচাতে পারে। প্রথম রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে চার ধরনের মানুষ বলুন বা চার ধরনের অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন বলবো, এনারা যুক্ত থাকে। কে কে? প্রথম হচ্ছে জব সিকার্স, অর্থাৎ যারা চাকরি প্রার্থী, যারা চাকরি খুঁজছেন। দ্বিতীয় থাকেন জব পোর্টাল, অর্থাৎ যেখান থেকে যে কোনো নিয়োগকর্তা মানে কোনো এমপ্লয়ার বা রিক্রুটমেন্ট এজেন্সি জব সিকার্সদের ডেটাবেস পায়। তৃতীয় থাকেন এমপ্লয়ার, অর্থাৎ নিয়োগকর্তা, যারা যাদের অর্গানাইজেশনের জন্য ম্যান পাওয়ারকে নিয়োগ করছেন। এবং চতুর্থ থাকেন একজন রিক্রুটমেন্ট কনসালটেন্ট বা যে কোনো ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সি। এটা নিয়ে অনেক চর্চার বিষয় রয়েছে, কারণ রিক্রুটমেন্ট এজেন্সি বিভিন্ন ধরনের হয়। সেই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করব। প্রথম আমরা যাদের জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন জব সিকার্সের জন্য। আজকে মানুষের মধ্যে খুব সহজাত প্রবণতা রয়েছে, আমরা যখনই কোনো কিছু বিষয় সম্পর্কে জানতে চাই বা কোনো কিছু বিষয় সম্পর্কে খুঁজতে চাই, আমরা কি করি? আমরা যে কোনো সার্চ ইঞ্জিনের সহায়তা নিই। সার্চ ইঞ্জিন বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় যে সার্চ ইঞ্জিনের নামটি আসে সেটি হলো বহুল প্রচলিত সার্চ ইঞ্জিন গুগলের কথা। এই গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে যে সমস্ত ইনফরমেশনগুলো দেখানো হয়, সমস্ত ইনফরমেশনই কি সঠিক? এই বিষয়টা নিয়ে বলতে গেলে একটু উদাহরণ দিয়ে আমাকে বিষয়টাকে প্রথমে ব্যক্ত করতে হবে। ধরা যাক আমি গুগলে গিয়ে লিখলাম হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। এই বিষয়টা সম্পর্কে আমি যখন গুগলে সার্চ করব, প্রথমে গুগল আমাকে কি দেখাবে? গুগল প্রথমে আমাকে দেখাবে এআই নির্মিত বেশ কিছু ইনফরমেশন। তারপরে কি দেখাবে? তারপরে দেখাবে উইকিপিডিয়া, তারপরে দেখাবে এনসাইক্লোপিডিয়া, তারপরে কি দেখাবে? তারপরে বিভিন্ন সাইট সম্পর্কে দেখাবে। এই জিনিসটা কিভাবে গুগল সার্চ ইঞ্জিন ঠিক করে? গুগল সার্চ ইঞ্জিন ঠিক করে যখন কোনো মানুষ কোনো কিছু সম্পর্কে সার্চ করেন, কোন সাইটে সব থেকে বেশি ক্লিক করেন তার উপরে ঠিক করা হয় কোন সাইটটা প্রথমে আসবে। অর্থাৎ যখন আমি হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল বা হিস্ট্রি অফ ইন্ডিয়া দিয়ে সার্চ করছি, তখন মানুষ সব থেকে প্রথমে উইকিপিডিয়াকেই ক্লিক করে। অর্থাৎ কোন সাইটের ব্যবহারটা বেশি তার উপরে নির্ভর করে কোন সাইটটা প্রথমে আসবে। এবার ধরা যাক আমি ধরুন গুগলে গিয়ে সার্চ করলাম হোটেল ইন কলকাতা বা হোটেল ইন দিল্লি। তখন দেখা যাবে বিভিন্ন ইনফরমেশন রয়েছে। তার মধ্যে বেশ কিছু ইনফরমেশনের ক্ষেত্রে দেখা যায় স্পন্সর বলে কথাটা লেখা রয়েছে। আবার কিছু ইনফরমেশন নর্মালি আসছে বিভিন্ন সাইট। এই স্পন্সর জিনিসটা কি? স্পন্সর জিনিসটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এটা যে কোনো সার্চ ইঞ্জিনের একটা পেড সার্ভিস, যারা গুগলকে বা অন্যান্য সার্চ ইঞ্জিনকে পয়সা দিয়েছে এবং পয়সা দিয়ে সাইটটাকে গুগলের টপে নিয়ে আসছে। এবং যে সাইটগুলোর পাশে দেখবেন কোনো স্পন্সর বলে কথাটা লেখা নেই, সেই সাইটগুলো কিন্তু অর্গানিক্যালি আসছে। এইটা হলো একটা সার্চ ইঞ্জিনের মেকানিজম। এবার যদি আমরা জব মার্কেটের সম্পর্কে কথা বলি, যখন কোনো ব্যক্তি জব সম্পর্কে সার্চ করেন কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে কি লেখেন, সাপোজ জব সার্চ ইন কলকাতা, জব ভ্যাকেন্সি ইন কলকাতা, তখন বিভিন্ন সাইট আসে। তখন প্রথমেই আপনাকে দেখতে হবে কোনো সাইটের পাশে স্পন্সর বলে কথাটা লেখা আছে নাকি সেই সাইটটা অর্গানিক্যালি আসছে। তার কারণ মার্কেটে এই মুহূর্তে জবের তো বিভিন্ন এমপ্লয়াররা যখন কোনো চাকরি খোঁজে, তখন কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি যেমন রয়েছে, তেমনি প্রচুর পরিমাণ জব সিকার্সও রয়েছে যারা চাকরি খোঁজে। এই বিষয়টা সম্পর্কে আমি কেন বললাম আপনাদেরকে? এই বিষয়টা সম্পর্কে আমি এই কারণেই বললাম, যখন কোনো নিয়োগকর্তা ম্যান পাওয়ার খুঁজছে, তখন কিন্তু জেনারেলি তারা সেই বিষয়টাকে স্পন্সর করবে না। কারণ নর্মালি একটা কোনো ভ্যাকেন্সি আপলোড করলে কোথায় এমনি অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসে। এবার জব সিকার্সদের নিয়ে আমি যদি বলি, জব সিকার্সদেরকে একটা বিষয় তাদের মাথায় প্রথমেই রাখতে হবে, যখন কোনো জব সিকার জব খোঁজে
প্রথমেই তাদের মাথায় রাখা উচিত জব সার্চ নেভার কাম আন্ডার দ্য প্রাইস ট্যাগ, অর্থাৎ কখনোই কোনো জব সিকার্সের জব সার্চ প্রাইস ট্যাগের বিনিময়ে আসতে পারে না। মানে কি, চাকরির জন্য কখনোই কিন্তু আপনি যদি ভাবেন আপনি কোনো সংস্থা বা কাউকে টাকা দেবেন বা চাকরি খোঁজার জন্য টাকা দেবেন দিয়ে চাকরি পাবেন, এটা কিন্তু হয় না। তার কারণ যখন কোনো অর্গানাইজেশন আপনাকে নিয়োগ করবে সে কেন আপনার থেকে টাকা নেবে? অ্যাট দ্য সেম টাইম যখন কোনো ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সি কাজ করে তারা কিন্তু কখনোই কোনো জব সিকার্সের থেকে কোনো ফিস নেয় না। তার কারণ যে কোনো ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সি তাদের সমস্ত ফিস পেয়ে থাকে এমপ্লয়ারদের কাছ থেকে। তার কারণ কি, ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সি কি করে, তারা অপরচুনিটি প্রোভাইড করে জব সিকার্সদেরকে, অ্যাট দ্য সেম টাইম তারা সার্ভিসেস প্রোভাইড করে তাদের ক্লায়েন্ট কোম্পানি অর্থাৎ এমপ্লয়ারদেরকে। তাহলে অপরচুনিটির বিনিময়ে কিন্তু কখনোই কোনো চার্জেস হতে পারে না। চার্জেস কিসের বিনিময়ে হতে পারে? চার্জেস হতে পারে সার্ভিসের বিনিময়। সার্ভিসেস তারা কাদেরকে প্রোভাইড করছে? সার্ভিসেস তারা প্রোভাইড করছে এমপ্লয়ারদেরকে। এবার আমি কতগুলো বিষয় পয়েন্ট ওয়াইজ বলবো, যে বিষয়গুলো যে কোনো জব সিকার্সদের মাথায় রাখা উচিত চাকরি খোঁজার ক্ষেত্রে, সেটা আপনি অনলাইনেই চাকরি খুঁজুন বা অফলাইনেই চাকরি খুঁজুন। প্রথম আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, চাকরি খোঁজার জন্য আপনি কখনো কাউকে কোনো টাকা দেবেন না। সেটা ইভেন হতে পারে 50 টাকা, হতে পারে 100 টাকা, হতে পারে 10,000 টাকা, হতে পারে 1 লাখ টাকা। সেটা কত অ্যামাউন্ট সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে চাকরি খোঁজার জন্য কখনোই কোনো অবস্থাতে কাউকে আপনি একটা পয়সাও দেবেন না। দ্বিতীয় আপনাকে কি বিষয়টা মাথায় রাখতে হবে, ধরুন আপনি কোনো একটা পোর্টালে আপনার সিভিকে আপলোড করেছেন। এবার সেই পোর্টাল থেকে আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের টেলিফোন কল এলো। কল আসার পরে আপনাকে তারা কি বলছে এবং যিনি আপনার সঙ্গে ইন্টারভিউ নিচ্ছেন তাদের ব্যবহারটা কি রকম, তারা কি আপনার সঙ্গে খুব অমায়িক, খুব ভালো ব্যবহার করছেন? যদি দেখেন যিনি আপনার সঙ্গে প্রথমেই খুব অমায়িক এবং খুব ভালো ব্যবহার করছে, তাহলে মাথায় রাখবেন ডাল মে কুছ কালা হ্যায়। তৃতীয় আপনাকে কি বিষয়টা মাথায় রাখতে হবে, যদি কোনো এমপ্লয়ার বা কোনো রিক্রুটমেন্ট এজেন্সি কখনো আপনাকে কোনো মেল করছে, তাদের ডোমেনটা আপনাকে চেক করতে হবে। ধরা যাক আপনার কাছে একটা মেল এলো কোনো এবিসি কোম্পানি থেকে, অ্যাজ এ এক্সাম্পল, তাহলে তাদের মেল আইডি কিন্তু কখনোই abc@gmail.com বা yahoo.com হতে পারে না। তাদের মেল আইডিটা কিরকম হবে? তাদের মেল আইডিটা হবে xyz@abc.com। অ্যাট দ্য সেম টাইম এই যে ইমেল আইডি যে ডোমেন থেকে আসছে, সেই ডোমেনের আপনাকে হুইজ বলে একটা সাইট হয়, যে সাইটে গিয়ে আমরা যেমন আমাদের সমস্ত কিছু ডেটা, আজকে আমার যদি কোনো আইডেন্টিটি সম্পর্কে জানতে হয় সেটা জানার জন্য যেমন আমার আধার কার্ড রয়েছে বা ভোটার কার্ড রয়েছে, অ্যাট দ্য সেম টাইম একটা ডোমেনের আইডেন্টিটি জানার জন্য হুইচ.com বলে একটা ওয়েবসাইট হয়। সেখানে গিয়ে আপনার কাছে যে ডোমেন থেকে মেলটা আসছে আপনি চেক করুন এই ডোমেনটা পার্টিকুলারলি কতটা পুরানো। এটা কি জাস্ট রিসেন্টলি 1 মাস বা 2 মাস বা 3 মাস আগে ওপেন হয়েছে, নাকি দীর্ঘদিন আগে কোনো পুরানো অর্গানাইজেশন থেকে মেলটা আসছে, এবং সেই ডোমেনটার অ্যাকচুয়াল ওনারকে বা অথেন্টিসিটি কি রয়েছে। চতুর্থ আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনাকে আপনি নিজে যে পজিশনে চাকরি খুঁজছেন আপনার মধ্যে একটা সম্যক জ্ঞান থাকা উচিত। আপনার অ্যাকচুয়াল প্রোফাইল যা রয়েছে, সেটা আপনি এক্সপিরিয়েন্স হোক বা ফ্রেশার ক্যান্ডিডেট হোক, এই প্রোফাইলে আপনি এক্স্যাক্টলি কি জাতীয় স্যালারি পেতে পারেন এবং কি ধরনের কাজ পেতে পারেন। যদি আপনি কখনো দেখেন আপনার যে প্রোফাইলে আপনি চাকরি পেতে পারেন বা যে জাতীয় স্যালারি পেতে পারেন, তার থেকে যে অফারটা আপনার কাছে আসছে সেটা আপনার মনে হচ্ছে অনেক বেটার অফার বা লুক্রেটিভ অফার, তাহলেই কিন্তু আপনাদের সেখানে কষাস হয়ে যেতে হবে। কারণ লুক্রেটিভ অফার মানেই, আবার বলছি, ডাল মে কুছ কালা হে। তার কারণ একজন এমপ্লয়ার যখন আপনাকে নিয়োগ করবে, সে যদি কোনো ট্রাস্টেড এমপ্লয়ার হয়, সে কিন্তু সর্বদা চেষ্টা করবে তার যা রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টে সে সব থেকে যে বেস্ট ম্যান পাওয়ারকে রিক্রুট করতে পারে। সে কিন্তু আপনাকে তো বেনিফিট নিশ্চয়ই দেবে, কিন্তু সেই বেনিফিটটা দেবে অ্যাজ পার দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। কখনোই কিন্তু এমন কোনো বেনিফিট আপনাকে দেবে না যেটা খুব লুক্রেটিভ অফার হবে। এর পরবর্তী আপনাকে যে বিষয়টাকে মাথায় রাখতে হবে,
ইন্টারভিউয়ের ইনিশিয়াল রাউন্ড হতে পারে টেলিফোনিক হলো বা অনলাইন হলো, কিন্তু ফাইনাল রাউন্ড অফ ইন্টারভিউ কিন্তু অবশ্যই হবে এমপ্লয়ারের অফিসে ফেস টু ফেস। কখনোই ওই আপনার হোয়াটসঅ্যাপে চাকরি, ইনস্টাগ্রামে চাকরি, ফেসবুকে চাকরি বা কি হলো এমপ্লয়ার আপনাকে দেখলোই না, আপনার কাছে অফার লেটার চলে এলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, বিভিন্ন রকমের ভেরিফিকেশন টেস্ট, মেডিকেল টেস্ট, তার জন্য পয়সা, এইভাবে কিন্তু চাকরি হয় না বন্ধু। কারণ কোনো এমপ্লয়ার বা ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সি কখনোই চাকরি দেওয়ার আগে একটাও পয়সা আপনার থেকে নেবে না, বরঞ্চ বলা বেটার কোনো পরিস্থিতিতেই একটা পয়সা দেবে না। রাদার দেন তারা চাকরি দেওয়ার আগে 2, 3, 4, 5টা রাউন্ড করে আপনাকে বাজিয়ে নেবে আপনি অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট তাদের অর্গানাইজেশনের জন্য উপযুক্ত কিনা। নেক্সট যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, যে অর্গানাইজেশন বা যে রিক্রুটমেন্ট এজেন্সি আপনাকে রিক্রুট করছে তারা কি খুব তাড়াহুড়ো করছে? জেনারেলি যখন কোনো সংস্থা প্রপার অর্গানাইজেশন আপনাকে রিক্রুট করে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু একটু লেন্দি হয়। রাতারাতি 1 দিন 2 দিন বা 3 দিনের মধ্যে ফাইনালাইজড কিন্তু হয়ে যায় না। কারণ একটা পজিশনে কোনো ম্যান পাওয়ারকে রিক্রুট করার আগে কিন্তু অর্গানাইজেশন অবশ্যই একটা পজিশনে ভ্যাকেন্সি থাকলে 20 জন 30 জনের ইন্টারভিউ নেয় এবং 2, 3, 4টে রাউন্ড করে কে সব থেকে বেস্ট ফিট অফারটা করা হবে। সো এই বিষয়টা কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায়। এর পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো, কোনো যদি ট্রাস্টেড অর্গানাইজেশন হয়, আপনি তাদের ওয়েবসাইটে চেক করুন তাদের কোনো ল্যান্ডলাইন টেলিফোন নাম্বার আছে কিনা। অনেক সময় আমরা দেখি কোনো ভার্চুয়াল নাম্বার বা শুধু কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কমিউনিকেট করা হয়। যদি কোনো ভায়াবেল অর্গানাইজেশন হয় অবশ্যই তাদের কোনো ল্যান্ডলাইন টেলিফোন নাম্বার থাকবে। এরপরে আপনাদেরকে আমি যে বিষয়টা সম্পর্কে বলবো, যদি কোনো অর্গানাইজেশন থেকে এরকম অফার থাকে, আপনি সেই অর্গানাইজেশনের বর্তমান বা পাস্ট যে এমপ্লয়ি রয়েছে সেই এমপ্লয়িরা এক্সিস্ট করে কিনা সেটা জানার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে, লাইক লিঙ্কডইন অ্যান্ড অল, সেখানে গিয়ে চেক করুন এবং সেই অর্গানাইজেশনের রিভিউ, বিশেষত নেগেটিভ রিভিউ চেক করুন। সেটা কোনো অর্গানাইজেশনও হতে পারে বা কোনো রিক্রুটমেন্ট এজেন্সিও হতে পারে। নেগেটিভ রিভিউ আমি কখনোই বলবো না সবসময় সঠিক হয়, কিন্তু যদি আপনারা কখনো নেগেটিভ রিভিউ চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই জাতীয় ঘটনা আপনার সাথেও যদি ভবিষ্যতে ঘটে তাহলে কিন্তু সেখান থেকে আপনি অনেকটা সজাগ হয়ে যেতে পারবেন। এবং সর্বোপরি আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, যদি সম্পূর্ণ স্টেপের মধ্যে কখনো আপনার মনে কোনো রকম কোনো ডাউট আসে তাহলে যারা এই বিষয়টা সম্পর্কে বোঝে আপনি অবশ্যই তার সঙ্গে কনসাল্ট করুন। এই দিকটা তো গেল জব সিকার্সদের তরফ থেকে। এবার আসি জব পোর্টাল। একটা জব পোর্টালেরও কিন্তু অনেকাংশে দায়িত্ব থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা যে শুনে থাকি জব স্ক্যাম ঘটে, কেন ঘটে, কিভাবে ঘটে, তার পিছনে তো হাজার রিজন আছে। তার পিছনে একটা দায়িত্ব কিন্তু অবশ্যই বিভিন্ন জব পোর্টালদের ওপর বর্তায়। কেন বলছি কথা, একটা জব পোর্টালে দুটো দিক থাকে। একটা দিক হলো এমপ্লয়ারের দিক, আরেকটা দিক হলো এমপ্লয়ের দিক। এমপ্লয়ি অর্থাৎ যারা জব সিকার্স, যারা লগ ইন করছে তাদের ডেটাবেস আপলোড করছে, বিভিন্ন ইনফরমেশন, স্যালারি, কি জাতীয় জব চাই আপলোড করছে। অ্যাট দ্য সেম টাইম এই যে এমপ্লয়ার লগ ইন, এমপ্লয়ি ক্রেডেন্সিয়াল হয়, এই এমপ্লয়ি ক্রেডেন্সিয়াল যদি কখনো কোনোভাবে ফ্রডস্টারদের হাতে চলে যায় তাহলে কিন্তু ফ্রডস্টাররা জব সিকার্সদের ডেটাবেসকে অ্যাকসেপ্ট করতে পারে। তাই যে কোনো জব পোর্টাল যখন কোনো তাদের ক্লায়েন্টকে, কোন সেটা হতে পারে কোনো এমপ্লয়ার বা হতে পারে কোনো রিক্রুটমেন্ট এজেন্সি, তাদেরকে যখন ডেটাবেস বেচছে তাদের উচিত অবশ্যই সেই রিক্রুটমেন্ট এজেন্সি বা এমপ্লয়ারকে প্রপার ভাবে ইভ্যালুয়েট করা। তার জন্য বিভিন্ন রকমের টেকনিক্যাল স্টেপ হতে পারে, লাইক যদি কোনো এমপ্লয়ার হয় তার জিএসটি নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করুন, সেই এমপ্লয়ারের লাস্ট 3 ইয়ার্সের আইটি রিটার্ন আপনি দেখুন, সেই অর্গানাইজেশনটা কতটা ভায়াবেল, তার ইমেল আইডির ডোমেন দেখুন। অ্যাট দ্য সেম টাইম যদি কোনো রিক্রুটমেন্ট এজেন্সি হয় এই সমস্ত ডেটাবেসের সাথে সাথে আপনি তার কি পার্সেন্টসের আধার নাম্বার দিয়ে তার ভেরিফিকেশন করুন এবং তার ম্যান্ডেট, অর্থাৎ কোনো এমপ্লয়ার বা তার ক্লায়েন্ট যে তাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেই ম্যান্ডেটটাকে ভেরিফাই করুন পিডিএফ ফরম্যাটে নিয়ে।
এবং র্যান্ডামলি প্রত্যেক মাসে সে যে সার্চ করছে, সেই সার্চের থেকে 2-3টে সার্চ আপনার প্যানেলে আপলোড করে বলুন কোন ক্লায়েন্ট আপনাকে এই রিকোয়ারমেন্ট দিয়েছে, যার বেসিসে আপনি এই সার্চটা করছেন সেই ম্যান্ডেটটাকে আপনারা ভেরিফাই করুন। তাহলে কিন্তু আপনারা অনেকাংশে এই যে ফ্রডস্টারদের হাতে আপনাদের এমপ্লয়ার অ্যাক্সেস কখনো, এমপ্লয়ার ডেটাবেস কখনো কম্প্রোমাইজ হয়ে যায়, এটাকে আটকাতে পারবেন। এরপরে আসি এমপ্লয়ারদের দিক। এমপ্লয়ারদেরও কিন্তু একটা দায়িত্ব বর্তায়। কেন বলছি এই কথা? আজকের দিনে দাঁড়িয়েও অনেক এমপ্লয়ার যখন কোনো বিভিন্ন সূত্র দিয়ে তারা ম্যান পাওয়ার রিক্রুট করতে পারেন, লাইক অনেকের নিজস্ব এইচআর টিম থাকে, ইন্টারনাল ডেটাবেস থাকে, বা অনেকে অনেক সময় কোনো রিক্রুটমেন্ট এজেন্সি বা জব প্লেসমেন্ট এজেন্সিকে তাদের রিক্রুটমেন্ট ভেন্ডার হিসেবে রিক্রুট করেন। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে যদি 100 জন রিক্রুটমেন্ট এজেন্সি থাকেন, তার মধ্যে 95-96% রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু এমপ্লয়ারের থেকে চার্জেস নেয় না। 4-5% রিক্রুটমেন্ট এজেন্সি থাকেন যারা শুধু কোম্পানি পেড রিক্রুটমেন্ট এজেন্সি হয়, অর্থাৎ যারা শুধুমাত্র এমপ্লয়ারের থেকে চার্জেস নেয়, জব সিকার্সের থেকে কোনো চার্জেস নেয় না। মানে বিষয়টা কিরকম? আমি এই কথাটা এই কারণেই বললাম, অনেক ক্ষেত্রে এমপ্লয়াররা ফোন করে প্রশ্ন করে আমাদেরকে যে আপনারা কি জব সিকার্সদের থেকে চার্জেস নেন নাকি কোম্পানির থেকে চার্জেস নেন? আমার মনে হয়, এটা যদিও আমার ব্যক্তিগত মতামত, অনেকে আমার সাথে সহমত পোষণ করতেও পারেন বা অনেকে সহমত পোষণ নাও করতে পারেন, জব এমপ্লয়ারদেরও এই দায়িত্বটা নেওয়া উচিত। যখনই আপনারা কোনো ভেন্ডারকে রিক্রুট করবেন, তখনই আপনারা ভেন্ডারকে রিক্রুট করুন যদি আপনারা ভেন্ডারকে চার্জেস দেবেন। নতবা এমন কোনো রিক্রুটমেন্ট এজেন্সিকে, যেটার সংখ্যা আমি বলছি বর্তমানে দায়িত্ব নিয়ে বলছি, 95%-এর বেশি যারা জব সিকার্সের থেকে চার্জেস নেয়, সেই রকম কোনো এজেন্সিকে ভেন্ডার হিসেবে এমপ্যানেল করবেনই না। না হলে যদি আপনারা মনে করেন কোনো রিক্রুটমেন্ট এজেন্সিকে চার্জেস দেবেন না, আপনারা নিজের অ্যাডভার্টাইজমেন্টের মারফতে করুন, নিজেরা সংস্থায় এমপ্লয় এইচআর রাখুন, তার থ্রু দিয়ে রিক্রুটমেন্ট করুন, বা আপনারা এমপ্লয়ি রেফারেলের মারফত রিক্রুটমেন্ট করুন। আরো একটা দায়িত্বপত্রায় আমাদের মতো যারা ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে, যারা শুধুমাত্র এমপ্লয়ার অর্থাৎ এমপ্লয়ারের থেকে চার্জেস নেন, জব সিকার্সের থেকে কোনো চার্জেস নেন না, অর্থাৎ যারা মনে করেন যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে জব সার্চ নেভার কাম আন্ডার দ্য প্রাইস ট্র্যাক, এবং যারা শুধুমাত্র জব সিকার্সদেরকে অপরচুনিটি প্রোভাইড করে উইদাউট এনি কস্ট এবং এমপ্লয়ারকে সার্ভিসেস প্রোভাইড করে, তাদের কি দায়িত্ব বর্তায়? তাদের সর্বদা দায়িত্ব বর্তায় যে কোনো জব সিকার্সকে অলওয়েজ এডুকেট করা, কিভাবে জব সার্চ করবে, ইন্ডাস্ট্রিতে বর্তমানে কি ট্রেন্ড চলছে, এবং কিভাবে তারা জব স্ক্যাম থেকে রক্ষা করবে। এবং কোনো এমপ্লয়ার যদি তাদেরকে বলে যে আপনি ক্যান্ডিডেটের থেকে চার্জ করুন, ব্যবসার কথা না ভেবে আপফ্রন্ট তাদেরকে না করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই 4টে স্টেপে একটা রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা থাকে, অর্থাৎ স্টার্টিং ফ্রম এমপ্লয়ার টু জব সিকার্স টু জব পোর্টাল এবং রিক্রুটমেন্ট এজেন্সি, অর্থাৎ আমরা এই পন্থাগুলো যদি অবলম্বন করে চলতে পারি, তাহলে আগামী দিনে হয়তো এই জব স্ক্যাম বা জব ফ্রডকে আমরা অনেকাংশেই আটকাতে পারবো। হ্যালো কলকাতা, লাইভ উইথ রিক্রুটমেন্ট মন্ত্রা ফাউন্ডার অর্ঘ্য সরকার। স্যার, লাস্ট একটা রিকোয়েস্ট, রিক্রুটমেন্ট মন্ত্রার থ্রু দিয়ে যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, তো তার অফকোর্স পাস্ট প্রোফাইল দেখে তো তাকে তো বেস্ট ফিট দেওয়াই হবে। আর আপনারা কি তাকে কোনো গাইডেন্স দেন যে তোমার এই ওয়েতে স্কোপ? আচ্ছা আচ্ছা, আমাদের একটাই স্টেপ, ডাইরেক্ট যে কোনো ক্যান্ডিডেটকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে recruitmentmantra.com এ। সেখানে গিয়ে আপনাকে নিজেকে কষ্ট করে আমাদের ওয়েবসাইটে আমাদের কাছে বর্তমানে যা ওপেনিংস আছে সেই ওপেনিংস ওয়াইজ জব খুঁজে বের করতে হবে, করে আপনাকে আপলোড করতে হবে। যদি কোনো এমপ্লয়ার আপনার সিভিকে শর্টলিস্টেড করে, শুধুমাত্র তখনই আমরা কানেক্ট করব, নচেত নয়। আমরা না তো কোনো ক্যান্ডিডেটের সঙ্গে মিট করি, না তো কোনো ক্যান্ডিডেটের সিভি ওয়াক ইন ইন্টারভিউতে আমাদের অফিসে ডাকি, না তো কোনো ক্যান্ডিডেটদের এক্সট্রা অ্যাড-অন কোনো সার্ভিসেস প্রোভাইড করি। থ্যাংকস আ লট স্যার। আশিস পাশাক, লাইভ উইথ রিক্রুটমেন্ট মন্ত্রা, লাইভ উইথ অর্ঘ্য সরকার।